সারা বাড়িতে চোখ বুলিয়েও শ্রেয়া কাঙ্ক্ষিত মানুষটার দেখা পেল না। রেডি হয়ে নিচে এসে সোফায় থ মেরে বসে আছে কত শত হাজার সেকেন্ড পেরিয়ে গেছে, তবুও ভুল করেও মানুষটা নিজের পদধূলি ফেলল না। একদিকটাই একেবারে নিমিত্তে রাশেদা টুকটুক করে কথা বলছেন, তারই মধ্যে বার কতক বলে ফেলেছেন মাশাআল্লাহ শব্দখানা। তিনি যতবারই দৃষ্টি মেলে ধরছেন শ্রেয়ার দিকে ঠিক ততবারই স্থবির হয়ে পড়ছেন। চাহনি চক্ষু কোটরে জমা হচ্ছে অজস্র মুগ্ধতা। কাউকে সাদাই এত মানাতে পারে? কি চোখ ধাঁধানো রূপ! এ যেন গবরে পদ্ম, অর্থাৎ অবস্থানে ভালো জিনিস। শ্রেয়াও ওনার নিকট একটা পদ্ম ফুল, যার নির্দিষ্ট ঠিকানা এতকাল না থাকলেও নিজের গুণে রূপে মনের সৌন্দর্য নিজেকে টিকিয়ে রেখেছেন এই কঠিন কোলাহলপূর্ণ নগরীতে। হাত বাড়িয়ে শ্রেয়ার মাথার টায়রাটা ঠিক করে দিয়ে জিজ্ঞেস করলেন, তুই খুশি তো এখন? আগের কথা নিয়ে কেউ কিছু বলছে? প্রশ্নটা অনেক রয়েসই করছেন তিনি, তাও খুব ক্ষীণ স্বরে। খুব বেশি চিন্তা হচ্ছিল মেয়েটার জন্য। আজ বাবা মা থাকলে হয়তো ওনার মতন করে জিজ্ঞেস করতেন, মেয়ের মুখের আনন্দের ঝিলিকটা পরখ করতেন। শ্রেয়া হাসল, মৃদু নিঃশব্দ হাসি। রিনিঝিনি কণ্ঠে বলেন, কেউ কিছু বলেনি আন্টি, সবাই খুব ভালো। আমি জানি তুমি দাদির ব্যবহারে কষ্ট পেয়েছো। উনি এমনই, বুড়ো বয়সে মানুষ বাচ্চাদের মতো হয়ে যায়। কোনটা ভালো কোনটা সঠিক, কে কি কথায় কষ্ট পাবে এসব আমলে নেয় না, ভাবে না। আর 2-4 জনের খারাপ ব্যবহার মানিয়ে নিতে পারলে, চুপ করে সহ্য করলে মানুষগুলো পরবর্তীতে এমনিই পরিবর্তন হয়ে যাবে বলে আশা করি আমি। সমান সমান লড়াইয়ে একজন না একজন হারে, কিন্তু একজনের লড়াইয়ে হারার পূর্বেই মানুষটা নিজেকে গুটিয়ে নেয়, কারণ লড়াইয়ের জন্য প্রতিপক্ষই তো পায় না। আমি কখনো লড়বো না। অন্তত অবাক হলেন রাশেদা। এই মেয়ে কি বুঝবেন তিনি? সে নিজের কত মনোমোহকর বাক্য শোনালো। একা একা সংগ্রাম করে বাঁচা মেয়েগুলো অল্প বয়সী বাস্তবতা শিখে যায়। শ্রেয়া তারই এক ত্রুটিহীন উদাহরণ। ফাতেমা চৌধুরী আসছেন, ছেড়েছেন আয়ুষের কথায় পরাজিত হয়ে সেই কখন। আয়ুষে চলে গেছেন বাহিরে। খাবারের আয়োজন বাহিরেই করা হয়েছে, এতিমখানায় খাবার পাঠানো হয়েছে। রহিমা খালা এক গ্লাস ঠান্ডা শরবত এনে শ্রেয়ার সামনে রাখলো, বলল, খাইয়া নাও নববধূ। তুর্য বাবা ফোন দিয়ে কইল আগে এক গ্লাস শরবত, এরপর ভাত খাইয়া লইবা। পিউর বাড়ির সবার লগে। শ্রেয়া হতভম্ব। বিলম্ব কণ্ঠে তুর্যর কথা জানতে ইচ্ছে জাগে, কিন্তু লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ে না। পিওর মুখের দিকে তাকিয়ে আলতো আসে। রহিমাকে বলল, ভাইয়া কোথায়? ফোন করে বলল যে বউয়ের যত্ন সরাসরি এসে নিতে পারবেন না। নিমিষেই নখ বিধিয়ে দিল শ্রেয়া প্রিয়র হাত পিঠে। এতক্ষণ মানুষের সামনে মেয়েটা এত নির্লজ্জ লাগামহীন প্রশ্ন করছে, সবাই কি ভাববে? অনেকেই মুখ টিপে আসছে। রহিমা শাড়ির আঁচলটা মাথায় টেনে বলল, তুর্য বাবা তো এতিমখানায় গেছে খানা দানা লইয়া। একেবারে সবার খাওয়া হইলেই আইব। আমারে নতুন বধূর দায়িত্ব দেয়া গেল। প্রিয় ছোট্ট ঢিকগুলো বলল, ওহ আচ্ছা গালা, এতিমখানায় গিয়েছিলা মানুষটা। শ্রেয়ার ইচ্ছে ছিল আরেকবার যাওয়ার। জীবনে বেড়ে ওঠার গল্পটা শুরু তো সেখান থেকেই। বেশ স্প্রিয়া জাগে সেই চিরচেনা মৃত্তিকায় পা রেখে কল্পনায় মোহিত হয়ে একটাবার আলিঙ্গন করার মাদারকে। জীবনে কত কিছু শেখায়, কত কিছু ত্যাগ করে। চেনা মানুষের জড়ো হয়ে স্মৃতির পাতায় পড়ে থাকে অতীতে। টেবিল থেকে গ্লাসটা তুলে কয়েক চুমুক খেলো সে। এই লোক কাল রাত থেকে ওকে শরবত খাচ্ছে। মতিগতি ভালো ঠেকছে না। ওর পেটেকে বড়সড় একটা পুকুর পরিণত করার ফোন দিয়েছে নাকি? ভাবনা মাত্র পিউ নিচে গলায় কানের কাছে ফিসফিস করে বলল, এত ভালোবাসা! যা গরম পড়ছে তার জন্য ভাইয়ার কত চিন্তা। শরবতও পাঠিয়ে দিল বউয়ের অন্তর ঠান্ডা করতে। সেও এত আদর! প্রেম কেমনে হজম করিস বলস না প্লিজ। গালে লালের প্রলেপ পড়ছে শ্রেয়ার। আসলে তোর যে এমনি এমনি কেন অর্জন এত চিন্তা করছে? শুধু বইয়ের যত্নের জন্য? ভালো না। দেশে কাউকে কেউ এভাবে আগলে রাখতে পারে? প্রত্যেকে অ্যারেঞ্জ ম্যারেজ এমন হয়। এর গেছে পেছনে একটুখানি অনুভূতিও কি লুকায়িত থাকে না? ভাবতে ভাবতে ভিতরে ক্লান্ত। কি করে বুঝবে ও এই রহস্যময় গভীর লেকচারের মনের কথা? রসায়নের জৈব যৌগও এর থেকে ঢের সহজ। মেহেরিমা হাসি মুখে এগিয়ে আসতেন তৃণহা আর ওনাকে সাথে নিয়ে। সোমবার রক্ষাটা শ্রেয়া পিউকে উদ্দেশ্য করে বললেন, বাহিরে চলো, 2জন খাবে। পরক্ষণে রাশেদার দিকে চেয়ে বলে, চলুন বিয়াইন, অনেক দেরি হয়ে গেল, এখন খেয়ে নেওয়া দরকার। রাশেদা মক্ষম সুযোগ পেয়ে গেলেন নিজের মনে সাজিয়ে গুছিয়ে রাখা কথা পড়ার। দুই অধর প্রসারিত করলেন, আপনার যদি আপত্তি না থাকে
তাহলে প্রিয়র সাথে শ্রেয়া ও দুর্যোগকে নিয়ে যেতে চাইছি। আপনি কি বলেন? মেহেরিমা থমথমে গলায় বলে উঠল, যেতে চাইলে নিয়ে যান, বাকিটা দুর্যোর মর্জি। ওর বউ ওর অনুমতি ছাড়া ওকে কিছু বললে বাড়িতে তুফান বয়ে যায়। দিব্যি বুঝলেও উপস্থিত সবাই মেহেরিমার অপ্রকাশ্য খোঁচাটা শ্রেয়াকে মেরেছে। মলিন মুখে উঠে দাঁড়ায় ও। প্রিয়র মা সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে হাসি বজায় রেখে বললেন, আচ্ছা। একটা তপ্ত দুপুর, অপরাহ্ন কেটে পৃথিবীর দুয়ারে হাজারে গোধূলির লগ্ন। শ্রেয়া লেহেঙ্গা সামলে বাহিরে আসলো। সেকেন্ড মিনিট ঘন্টা পর ঘন্টা পার হল, অথচ আজ আর বাড়িমুখো হলেনি তুর্য। আয়ুষ ফোন দেওয়ায় জানায় শ্রেয়াকে নিয়ে এতিমখানা পর্যন্ত আসতে, অতঃপর সেখান থেকেই যাবে প্রিয়দের বাড়ির দিকে। মেহমান বিদায় দিতে চৌধুরী বাড়ির সবাই বাহিরে অব্দি আসলেন। শ্রেয়া নুরুল ইসলাম চৌধুরী সামনে দাঁড়িয়ে অতীব নম্র কণ্ঠে দুটো শব্দ মিলিয়ে বাক্য বলে। আসি বাবা। নুরুল হক হাসলেন না, চোখমুখও কুঁচকালেন না, অতি স্বাভাবিক ভঙ্গিতে বললেন, নিজের খেয়াল রেখো। মেয়েরামিকে আসি আম্মা বলতে তিনি দাঁতে দাঁত চেপে সবাই অলক্ষ্যে আওড়ালো। মরেছেও তবু আমার বাড়ির আঙিনায় তোমার পা না পড়ুক আর। শ্রেয়ার নেত্রকোনায় জল জমেছে, গড়িয়ে পড়ার অভিপ্রায়। এভাবে কেউ বলতে পারে? নরম মনটা ক্ষত বিক্ষত হলো মুহূর্তেই। এত ধারালো কেন কথা নামক অস্ত্র? এ পৃথিবীতে বিশাল বিশাল অস্ত্রের প্রয়োজন নেই। মানুষের কণ্ঠনালী হতে তৈরি কথার অস্ত্র খুবই তীক্ষ্ণ ধারালো। চাইলে অন্য একটা মানুষের আত্মহত্যা করতে পারে নিমিষে। একবার ছুরিয়াঘাতের রক্ত ঝরে সময় নষ্ট ব্যতীত কিছু কথার আঘাতে মানুষ রক্তাক্ত হয় ধীরে ধীরে। বুক ফাটে, কিন্তু তা দেখানো যায় না। শ্রেয়া কথার মাত্রা না বাড়িয়ে নিঃশব্দে গাড়িতে গিয়ে বসে। টুপ করে মেকআপে সজ্জিত গাল স্পর্শ করে এক বিন্দু অশ্রু। ব্যতিব্যস্ত হতে মুসেনাই কেউ দেখার পূর্বেই আয়ুষ ড্রাইভিং সিটে বসাচ্ছিল। গাড়ির সামনে রেখে টিস্যু বক্স থেকে একটা টিস্যু পেছন দিকে বাড়িয়ে দিয়ে রাজভারী কণ্ঠে বলে, মুছে নাও। শ্রেয়া হকচকে গেল, আমতামতা করে বলে, ঠিক আছে ভাইয়া। দেখতে পাচ্ছি। ছোট্ট আয়নাখানে দৃষ্টি রেখে কথাটা বলে আয়ুষ। পিউ পাশের সিটে বাসে হাতের চুড়িগুলো খুলে রাখছিল, হাতটা চুলকাচ্ছে খুব। নিজ কাজে মগ্ন থেকে বলে ওঠে রসাত্মক করে, নিশ্চয় আয়ুষ ভূত দেখেছে মিররে, তাই জলদি নাক মুখে জল মুছতে বলেছে। তাড়াতাড়ি মুছে নে, আমার জামাইয়ের হার্ট অ্যাটাক হতে পারে। পরে তোর মতন ভূত দেখে তাকিয়ে দেখ, কান্নার দাপটে মেকআপ খতম। অশ্রিক্ত নয়নে ঠোঁট ছোঁয়ায় শ্রেয়ার। টুকটুকে গাঢ় লাল ওষ্ঠতায় স্মিত হাসি অনেকখানি জায়গায় লিখে নাই নিজের নাম। এই দুটো মানুষ যেন ওর জন্য আরও কত কী করবে। টিস্যুটা হাতে নিয়ে লাজুক ভঙ্গিতে আওড়ায়, ধন্যবাদ ভাইয়া। বিনিময়ে আয়ুষে অর্ধর প্রসারিত করে, হাসে তৃপ্তির হাসি, জানালার দিকে মুখ রেখে। কিন্তু তা যে প্রিয় চোখে বাধা পড়তে অত্যন্ত সহজে। চোখ মুখে হাসি ভাসে ওর, মনে ভারে প্রাণপ্রাণ দিয়ে প্রত্যাশা করে শেষ নিঃশ্বাস অবধি জীবনটা এমনই থাকুক। সুখ ভালোবাসার অগোচরে বিলীন হোক এভাবেই এক অপরের জন্য। অব্যক্ত থাকুক চিরকালে কিছু সত্য, যাতে ওদের তিনজনের মধ্যকার ভালোবাসা সমাপ্তি কভু না হয়। এতিমখানার সামনে এসে গাড়িটা ব্রেক কষে আয়ুষ। শ্রেয়া জানালা দিয়ে মাথা বের করে দৃষ্টি লুকিয়ে লুকিয়ে তুর্যর তলাশ করছে। তারপরে কানে আসে আয়ুষের জানালার টোকার আওয়াজ। কর্ণ খাড়া করে সেদিকে। আয়ুষ জানালার কাছ নামাতেই সুরসুর করে প্রবেশ করে চিরচারিত হৃদয়ের গহীনে বাস করা একটা কণ্ঠস্বর, আমার বউ। বুকে দুঃখপুকানি বেড়ে যায় শ্রেয়ার। শীতল পবন সমরঙ্গ প্রকৃতি দখল করে রেখেছে। আয়ুষ ছোট নিঃশ্বাস ফেলে বলে, পিছনে গার্ড নিয়ে সহি সালামত নিয়ে আসলাম ভাই, তোর অমূল্য রত্ন। শ্রেয়া কান কাড়া করে রেখেই সবটা শোনে, মনটা কেমন কেমন করে ওঠে। এই কথাগুলো ভালোবাসাময় তো? স্রেফ স্ত্রী বলে এত কিছু ওর মন মানতে অপরাগ নারাজ। আকস্মিক পাশে জড়া খুলে যায়, হাত বাড়ায় কেউ একজন, বুক সামান্য কিঞ্চিত দেখে শ্রেয়া হৃদস্পন্দন নিয়ন্ত্রণ হারিয়ে বড্ড অস্বাভাবিক উতাল পাতাল ঢেউ অন্তরে। নর্মাল একটা পাতলা সাদা পাঞ্জাবি পরা তুর্য, গলার দিকে একটু একটু কাজ করা, হাতের লোমসে ঘামের অস্তিত্ব, নিয়ন ব্যতীতে স্পষ্টত সব কিছু। ঢোক গেলে শ্রেয়া কাপা কাপা হাতটা রাখে তুর্যর হাতের উপর। সঙ্গে সঙ্গে মুঠোই পুরো ওকে গাড়ি থেকে বের করে নিয়ে এলো তুর্য। গাড়ির দরজাটা সশব্দে লাগিয়ে আয়ুষকে বলল, তোরা যা, আমরা আসছি কিছুক্ষণ পরেই। বিনা বাক্যে চলে যায় আয়ুষ। শ্রেয়া স্তব্ধ নিবিড় হয়ে দাঁড়িয়ে থাকে। ওকে ল্যাম্পপোস্টের নিম্নতলে দাঁড় করায় তুর্য। বিমূঢ় দৃষ্টি নিক্ষেপ করতে দেখে তুর্য বুকে হাতে হাত বেঁধে চেয়ে আছে নিমিষেই। ভাবভঙ্গি বোঝা অসম্ভব, চোখ কেবল ওর প্রতিচ্ছবি ভাসছে। পা থেকে মাথা পর্যন্ত গুনে গুনে 3বার চক্ষু দৃষ্টি ফেলছে। অতিরিক্ত এই চাহনি হৃদয়ের
নিংড়ে দিচ্ছে ওর। তুর্য চোখের পলক কোমর জড়িয়ে কোলে তুলে নিল। আকস্মিকতায় সহসা শিরশির করে কেঁপে ওঠে দেহ, অঙ্গ প্রত্যঙ্গ। বাজে বাজে কম্পন আর কম্পন, তীব্র হতে তীব্রতর। তুর্য সম্মুখে দৃষ্টি রেখে বলেন, আমার দুপুর বিকেল সন্ধ্যার ক্লান্তির অবসান। হতবাক হতবুদ্ধি শ্রেয়া ওর সাথে করে আনা গাড়িতে বসিয়ে দিল তুর্য। ড্রাইভিং সিটে এসে বসতেই একটা প্রশ্ন করে বসল সে। প্রচণ্ড সাহস খরচ করতে হলো তাতে। এটাও কি স্বামীর অধিকারে করছেন? তুর্য নির্লিপ্ত কণ্ঠে বলে, যদি বলি হ্যাঁ, তাতে কি স্বামীর অধিকার একটা চমুটুমু পাবো? অরক্ত হয়ে সিটে সিটে গেল শ্রেয়া। তুর্য ওর দিকে চেয়ে গভীর কণ্ঠে বলে, আকাশের দিকে তাকাও তো। কেন? তোমাকে বহুভাবে সুন্দর কয়েকটা বাক্য শোনাবো তাই। তুর্যর কণ্ঠে রাগ মিশ্রণ। পাল্টা প্রশ্ন করলেই তার যত রাগ। কথা মতন শ্রেয়া দূরের ওই অম্বরে দৃষ্টি নিক্ষেপ করে। রূপালি একটা চাঁদ, আলো ঠিকরে পড়ছে ধরণীতে, চোখ ধাঁধানো রূপ আহার। অনতিবিলম্বে শ্রেয়ার সমস্ত তনুতে শিহরণ খেলে যায়। সিটে রাখা হাতে হাত রাখে তুর্য। অপরাধকে বন্দিনী বানায় নিজের বক্ষে। কানের কাছে গাঢ় নিষাক্ত কণ্ঠে বলে উঠল, আকাশ একটা রূপসী, আমার বুকে একটাই শুভ্র পরি। অবশেষে নিম্লিপ্ত হয় শ্রেয়ার চক্ষুদায়। শ্বাস ভারী হয়ে আসে। আবারও শুনতে পাই সেই মাদকতা মিশ্রিত কণ্ঠস্বর বাক্য। কোনো এক বিষণ্ণ বিকেলে পার করে রক্তিম আকাশে এড়িয়ে একটা চাঁদনি রাত আসবে। মুখোমুখি থাকবো আমি তুমি। নিদারুণ কম্পন হবে বক্ষস্থলের সমরঙ্গ জুড়ে। সন্ধি হবে আরও একবার হৃদয়ে হৃদয়ে। অনুভূতিরা বেসামাল, দমিয়ে রাখা প্রণয়ের পুনর্বার জাগরণে। পিউদের বাড়ির ছাদে দাঁড়িয়ে শ্রেয়া বুকে হাত থেকে স্পন্দন পরক করছে। হৃদস্পন্দন চলছে কি তা কি, নাকি এখনও থমকে রয়েছে? ভয়ঙ্কর পবনে খেলা চলেছে সমরঙ্গ প্রকৃতি জুড়ে। স্পর্শ করছে শাড়ির ভাজে ভাজে উন্মুক্ত বাঁকা কোমরে। কিঞ্চিত কিঞ্চিত সমীকরণ বইছে শ্রেয়ার বক্ষস্থলেও। থেমে থেমে উথাল পাথাল গর্জন হচ্ছে। চিকন অষ্টযুগলের বেশ খানিকটা জায়গায় মৃদু তৃপ্ত হাসির দখলে। তুর্য এত কাছে আসে ওকে শোনানো সেই মাদকতা মেশালো বাক্যগুলো সবকিছু যেন ওর নামে উৎসর্গ করছে মানুষটা। বউকে এমন শুনতে ইচ্ছে হলেই শোনাবে। অনুভূতির গভীরতা থেকে সৃষ্টি হয় যেসব শব্দাংশ, সেগুলো এমনি এমনি যাকে তাকে বলা যায় না, যার তার কাছে ব্যক্ত করা যায় না। আর প্রখরত্ব একদিকে হয় না, হাতে হাতে অত্যাধিক সময়ের প্রয়োজন পড়ে। খুব 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 কেউ একদিন সত্যি বলেছিল, যখন শ্রেয়া তার কথার মর্মার্থ বুঝতে সক্ষম হবে, সেই দিক কিছুক্ষণের জন্য হলেও হৃদযন্ত্রের ক্রিয়ার ব্যাঘাত ঘটাবে। এবং অক্ষরে অক্ষরে মিলে গেল তা। ছোট্ট থেকে অন্তত ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্ন দেখত শ্রেয়া। যেমন তেমন বাবা ওকে বুকের মধ্যে গুটিয়ে নিয়ে বলতেন, আমার কলেজের টুকরা শ্রেয়া, আমার রাজকন্যা। আবার কেউ হাত বাড়িয়ে ইশারা করতো কাছে আসার। জেগে জেগে দিন দুপুরে নানা ধরনের স্বপ্ন নিমগ্ন হতো। কল্পনা এটেছে মুঠিভর্তি ভালোবাসার সংলাপ এর কাল্পনিক দেশের রাজকুমারের সহিত। কিন্তু কোনো একদিন বাস্তবতার চাদরে মোড়ানো হয়নি তাদের। টুকরো টুকরো হয়ে ভেঙেছে সর্বদা, কিংবা ভেঙেছে খণ্ডিত দ্বিখণ্ডিত হয়েছে। অতঃপর অন্য এক রাজকুমার নয়, তবে একজন সুদর্শন পুরুষের প্রেমে মোহিত হয় ও। না দেখতেই তাহার প্রতি জন্ম নেয় বিশাল বিশাল অনুভূতি। সেই স্বপ্নও ভাঙে, বিক্ষিপ্ত হয় মনে। তারপরে সেই সুদর্শন পুরুষ নিজের অবয়ব প্রদর্শন করে, কাছে টানে। পূরণ করতে ব্যস্ত ওর ভালোবাসা পাবার স্বপ্নটা অপ্রকাশ্যেই, অতি সম্পূর্ণে। পিওকে দাঁড় করে সেই যে নিচে নামলো, আসার কোনো খবর মিলছে না। প্রায় ঘন্টা তিনেক পূর্বে পিউদের বাড়িতে এসে তুর্য আর ও। প্রতিমধ্যে একটাও কথাও বের হয়নি গভীর সেই পুরুষালী কণ্ঠস্বর হতে। কিন্তু শ্রেয়ার তনি মধ্যেই তরঙ্গ একটুও কমেনি, একটু শ্বাসরুদ্ধকর ছিল মুহূর্তখানি। তুর্য কতটা অবল্যায় কণ্ঠে মাদকতা মেশালো, কতটা নিষাক্ত বাক্যতায় কণ্ঠে কর্ণে ঢেলে সরে গেল নীরবে নিশ্চুপে। তখন থেকে একটা কথাও বলেনি। এখানে এসে পিউদের দাদিমামি সবার সঙ্গে কুশলাদি বিনিময় করে রাশেদার দেখানো রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। শ্রেয়ার সাথে সাথে যায়নি রুমে, কারণ দর্শনও হলে সে একতাই দেখতে স্পন্দনের ভাগ। এতই অস্বাভাবিক লাগছিল হৃদস্পন্দনের শরীরটা বড্ড টালমাটাল করছিল। এনিয়ে বিনিয়ে থেকে যাই পিওর মামির নিকট কতক্ষণ। তারপর দেখে পাঞ্জাবি পাল্টে একটা কালো শার্ট সুঠাম দেহের জড়িয়ে তুর্য নেমে এসছে ডান পাশের সিঁড়ি ভেঙে। আয়ুষও আসে সাথে। রাশিদা কোথাও যাবে কিনা জিজ্ঞেস করতে জানাই দুই ভাই একটু বাইরে যাবে, ব্যাস তারপর আর কি। প্রস্থান ঘটায় দুইজনেই। শ্রেয়ার হাতে এতে লাভই হয়েছে। আপাতত তুর্যর মুখোমুখি হতে চাইছিল না। বউ ভেবে প্রেমময়
বাক্য নিবেদন করছিল কখন না বলে বসে, চলো আরও ভিন্ন ভিন্ন এক্সপেরিমেন্ট করি, যেগুলো জামাই বউ সম্পর্কিত। এমন বাঁকাতেড়া গভীর ধাঁচের লোকই কেন ওর বর হতে হলো? সব কিছু কি প্রকাশযোগ্য হতে পারে না? ওর মতন গাধার মাথায় এত কথা আসলো অর্থের সমাধান হবে? এত না বোঝার মধ্যে একটা বাক্য ভালোই মস্তিষ্কে ধারণ হয়েছে নিখুঁতভাবে, এবং সেটা অর্থও জেনে গেছে শ্রেয়া। পশ্চাৎ দিক থেকে কোমরে হাত পড়তে আদুরে ফোলা দৃষ্টি সংকুচিত হয়ে আসে শ্রেয়া। ছোট্ট ছোট্ট হয় চোখ জোড়া। ঝটকা দিয়ে হাতটা সরিয়ে তরতর করে ঘুরে দাঁড়ায় ও। পিউ সশব্দে হেসে ওঠে। হাসির দাপটে দেহে ঢেউ খেলছে। চাঁদের ময়ূক এবং ছাদে লাগানো বাতির ডিম আলোয় তার মুখশ্রী অজস্র মুগ্ধতার সমারোহ। কি স্নিগ্ধ মেয়েটা! শ্রেয়া বিমোহিত নেত্রে চাইতেই পিরু হাসি থামিয়ে ভুরু নাচালো। দুষ্টুমি ভরপুর কণ্ঠে বলল, ভাইয়া ধরলে নিশ্চয়ই চুপসে যেতি, নিজেকে সঁপে দিতি। আমি একটু ভালোবেসে ধরলাম, কেমন ঝাড়া মারলে। আহা বান্ধবী এমনই, বিয়ের পর জামাইয়ের মতো মুখ হাতলে সব ভুলে যায়, সব। শ্রেয়ার হাসি পাচ্ছে মেয়েটার কথায়, কাণ্ডে। আকস্মিক ছোঁয়া ভয়ের তাড়না সরিয়ে দিয়েছিল। যদি জানতো এটা পিউ তাহলে কখনো এটা করতো না। সুযোগ পেয়ে ভালোই পিঞ্চ মারছে সে। শ্রেয়া ইচ্ছে করে হাউতোষ করে মিনমিন করে বলে, আদর? এমন আদর করে আমি শুধু বান্ধবী না, একদম দিন দুনিয়া ভুলে বসি। পিউ ঠিকঠাক শুনলো না দক্ষিণা বাতাসের কথা, উড়িয়ে নিয়ে গেল বোধহয়। আর একটু কাছে এসে প্রশ্ন করে, কি বললি শ্রেয়? বুঝিনি তো। পিউ আঙুল দিয়ে ছাদের মেঝেতে ইশারা করে। শ্রেয়ার চক্ষু গিয়ে ঠেকে সেদিকটায়। দেখে মেঝেতে ছোট্ট একটা প্লেটে 2 কাপ চা, সঙ্গে সঙ্গে মাথায় হাতর। কিন্তু চিৎকারে চেঁচিয়ে ওঠে, লেটলো দীপপাদিটা তুই এমনি এমনি পাসনি প্রিয়। চা এনে এই বাতাসে এতক্ষণ রেখে দিয়েছিস, বলতে এত দেরি কেন করলি? এখন এই ঠান্ডা শরবত তুই গিল। মুহূর্তে ফোঁস করে শব্দর সৃষ্টি হয়। ভালো করলেও দোষ, কত কষ্ট করে বানিয়ে এনেছি। আজ পর্যন্ত জামাইকে 1 কাপ চা বানিয়ে খাওয়ালাম না, বয়ফ্রেন্ড থাকতে রান্না করে খাওয়াইনি। আর তুই আমার হাতে রান্না খেয়েছিস, কিন্তু কখনো প্রশংসা করিসনি। অভিশাপ দিচ্ছি, তুর্য ভাইয়ের প্রেসারে তোর এক একটা লম্বা কেশ অল্প বয়সে বুড়ি যেন হতে পারে। যতক্ষণ না এই চা নামের ঠান্ডা শরবত শ্রেয়ার কণ্ঠনালী পরিপাক গ্রন্থিতে পৌঁছাবে, ঠিক তত সময় চলবে পিওর কথা নামক অত্যাচার। তাই বিনা বাক্যে কাপটা হাতে উঠিয়ে নেয় ও, ছোট্ট ছোট চুমুক দেখাতে। এটা তো ঠান্ডা হয়নি। 2 বান্ধবী মিলে গেটের দিকে নয়ন তাক করে তা কাপে ঠোঁটের স্পর্শ মাখছে। আকস্মিক উভয়ের চোখে একটা দৃশ্য বিধে, তুর্য এবং আয়ুষ ফিরছে। এতে অবগতর বিষয় নেই, কিন্তু চমকপ্রদ হলো তাদের হাতে এক গাদা ব্যাগপত্র। পিউ অবাক কণ্ঠস্বর, ভাইয়ার আয়ুষ কি শপিং করার জন্য বাইরে গিয়েছিলে? কিছু না, তোকে কখনো ভুলবো না, সম্ভব না। আমাকে দাঁড় করিয়ে কোথায় গিয়েছিলি? আমি তো জানি না। পাশ থেকে প্রত্যুত্তর করে শ্রেয়া। চল নিচে যাই। শ্রেয়ার মনে উসকুস করছে। প্রিয় এমনভাবে বলছে যেন ওর বাচ্চা আর নিচে ওদের জন্য গিফট নিয়ে আসা হয়েছে। তাছাড়া তাড়াহুড়ো করে ছুটে পড়ে গেল তুর্যর হেয়ালি করে বলবে, কি বাচ্চাবু, গিফট এনেছি ভেবেছো? 1 চুল পরিমাণও ছাড় দিবে না। কিন্তু প্রিয়র সাথে সেটা শেয়ার করতে পারল না সে। যেতে যেতে হলো অযোগ্যতা। নিচে এসে দেখে এলাহি কাণ্ড কারবার। বাজার করে এনেছে বাড়ির 2 জামাই, এটা বলে রাশেদ আবেগপ্লুত হয়ে পড়ছেন। মনে ভরে দোয়া করছেন। তিনি কখনো ভাবেননি এত দায়িত্ববান হবে শ্রেয়া এবং প্রিয় জামাই। এমন করে শ্বশুরবাড়ির মানুষজনদের খেয়াল রাখবেন। রান্নার জন্য বিভিন্ন জাতের শাকসবজি, গরুর গোশত, মুরগি সব এনেছেন। সবার জন্য অনেক গিফটও হাজির। শ্রেয়া মন বলছে 2 ভাই পুরো বাজার মাথায় তুলছেন। রান্নাঘরের এক পাশে দাঁড়িয়ে সব কিছু অবলোকন করছেন ও। রাশিদের মুখে তুর্য প্রশংসার ফোয়ারা। প্রিয়র মামি হেসে হেসে বলছেন, শ্রেয়া ভালো মনের মেয়ে, তাই হাজবেন্ড পেয়ে লাখে, শ্রেয়া ভালো মনের মেয়ে, তাই হাজবেন্ড পেয়েছে লাখে একটা। এই লক্ষ্মী মেয়েটাকে আমার ঘরে তুলতে পারলাম না। তোর একটা বোন যদি থাকতো রে শ্রেয়া, এত সুন্দর কেন তুই? ভেতর বাহির দুটো সুন্দর হওয়া দরকার ছিল। এখন আমার আফসোস হচ্ছে, কেন তোকে দেখলাম। এখন তোর মতো একটা মেয়েকে ছেলের বউ হিসেবে পেতে ইচ্ছে করছে। পিউ ফিসফিস করছে, মামি তোজো ভাইয়া শুনলে বলবে তার বউ কেড়ে নেওয়া হচ্ছে। ধীরে ধীরে বলো, দয়া করে দিলাম, তোমরা কারো
সরি, দোয়া করে দিলাম তোমার 12 বছরের ছেলের জন্য অন্য একটা রূপবানের দেখা পাবে জলদি। মানুষ যখন পায় সব কিছু একসাথে পেয়ে যায় বোধহয়। এই যে শ্রেয়ার ভালোবাসা চেয়েছিল ছোট্ট থেকে, এখন না চাইতেও সবার ভালোবাসা পাচ্ছে ও। ওর ইচ্ছে করছে এগুলো বক্সবন্দি করে রাখতে। যদি কখনো দুঃখের দিন আসে, বক্স মুক্ত করে একটু একটু করে ভালোবাসা নিবে ও। রাশিদা লেবুর শরবত বানালেন, কয়েক গ্লাস ট্রেতে তুলে নেয় আর একটা ধসিয়ে দেয় শ্রেয়ার হাতে, বললেন, তুর্য রুমে চলে গিয়েছে, ওর শরবতটা রুমে দিয়ায় মা। ক্লান্ত লাগছিল খুব, সারাদিন এতিমখানায় ছিল। এখন আবার বাজারে সরি এখন আবার বাজার করে এসেছে, তাড়াতাড়ি যা। শ্রেয়া মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ধীর স্থির পায়ে আসে রুমের দরজা অব্দি। প্রথমে হাতের সাহায্যে একটা দুটো শব্দ তুলে, এতে কাজ হয়ে যায়। অন্দরে ভেসে আসে কামিন। দরজা ঠেলে ঢুকে পড়ল ও। তুর্যর হাতের একটা ব্যাগ সোফায় উপরে রাখলো, পরক্ষণে ওর দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে, কপালে ভাঁজ। দ্রুত হেঁটে এসে এক প্রকার ছিনিয়ে নেয় শরবতের গ্লাসটা। দুই চুমুকে সবটা শেষ করে গভীর কণ্ঠে বলে উঠল, তুমি আমার কাপড় আনলে ভালো কথা, কিন্তু শার্ট প্যান্ট আনলেন না যেন? গত রাতগুলোতে আমাকে দেখেছো রাতে ঘুমানোর সময় 3/4 প্যান্ট পরে ঘুমাই, তবু আনোনি যে? শ্রেয়া হতমাম্ব নির্বাক। তোর যে মিছে বলেনি, লোকটা বোধহয় আগে থেকেই ওর মতে অর্ধেক প্যান্ট পরে ঘুমানোর অভ্যাস, কিন্তু ওর কেমন লাজুক লাজুক ভাব হচ্ছিল এইসব ধরতে। ফলস্বরূপ লম্বা লম্বা শার্ট প্যান্ট ব্যাগে ভরে নিয়ে এসেছে। এখন কি জবাব দেবে? সুদূর উত্তর খুঁজে পাচ্ছে না। বন্দনা লজ্জা অন্ত নেই। তুর্য আর চোখে চেয়ে গলা ঝাড়ে ফিসলে কণ্ঠে বলল, তোমার শাড়ি হতে শুরু করে ছোট বড় সাইজ সব নিজে নিজে হাতেই কিনলাম, আর তুমি আমার একটা শার্ট প্যান্ট আনার কথা বলতে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। মিসেস শ্রেয়সী, আমার ভবিষ্যৎ ডুবিয়ে দিও না। আগে থেকে শক্ত হও, প্রস্তুতি নাও। যে কোনো সময় কিন্তু ক্রিয়াকলাপ শুরু হয়ে যেতে পারে। অর্নিং দিয়ে রাখলাম। শ্রেয়া অপ্রতিভ হলো, লজ্জা এবং ভীরু ভীরু মন নিয়ে বলল, খেতে নিচে আসবেন? কথাটা বলে তড়িঘড়ি করে পালিয়ে আসে সেখান থেকে। থাকাটাও দম বন্ধ করছিল। মেহরিমা বাহিরে আসলেন স্বামীর খোঁজে। দূর চোখ ফেলতেই দেখেন নুরুল চৌধুরী পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে মাথা নত করে রেখেছেন। আজ হয়তো ক্ষমা চাইছেন মনে মনে প্রিয় সেই নারীটার নিকট শতবার। সেদিকে আর পা বাড়ালেন না তিনি। বুড়ো বয়সেও অন্তরে তীব্র জ্বলন হয়। হিংসা নয়, বরং নুরুল চৌধুরীর জীবনে প্রথম নারী হতে না পেরে। তোহাসের মা অনেক ভাগ্যবতী। মেহরিমাও কপাল গুনে এমন বাড়ির বউ হয়ে ছোট ছোট একটা সুন্দর বাচ্চা ছেলে পেয়ে গিয়েছিলেন। কত মায়া মমতা মিশেছে, মা বলে ডাকত সে। বুকের সাথে মিশে গিয়ে বলতো, নতুন মা তুমি অনেক সুন্দর, আমাকে আদর করো বেশি বেশি। সময়ের পরিপ্রেক্ষিতে তিনি বুঝলেন পৃথিবীর সব নারী সংসার সাজায় না, কেউ কেউ ঘর ভাঙে, বিচ্ছেদের ঘটনা ঘটায়। প্রতিদিন প্রতিক্ষণে তোহাসের জন্য মন পুড়ে ওনার। জন্মদাত্রী না হোক, মমতা মিশিয়ে বড় করছেন তিনি তাকে। রুমে এসে কেঁদে উঠলেন। দুই সন্তানের জননী হয়েও তিনি আজ একা, মনোমালিন্য ছেলেদের সঙ্গে। মা ভালো চায়, এটা কি সন্তানেরা বোঝে না? খাবারের পর্ব শেষ করে পক্ষ করে পা রাখলেন শ্রেয়া। শ্রেয়ার সসংশয়ে পড়ে যায় ও। তুর্য সোজা হয়ে শুয়ে আছে, মুখের উপর মোবাইলের আলো, মনোনিবেশ সম্পূর্ণ তাতেই। শ্রেয়া দ্বিধাদ্বন্দ্বের প্রধান কারণ হলো গত রাতগুলো তুর্যর আদেশ মোতাবেক খাটে শুয়েছে। প্রিয়দের বাড়িতে ওরা কি পাশেই একটা বিছানায় ঘুমাবে? এখানে তো টাকা পোষানোর প্রশ্নই ওঠে না। তবুকে বিছানায় থাকতে দিবে, নাকি নাটকের মতন বলবে নিচে থাকো? ঠিক কত বছর চলবে লোকটার হেয়ালিপানা অভিনয়? অতীব চিন্তায় মাসগুল থাকার এক পর্যায়ে খেয়াল আসে তুর্য উঠে বসছে, কণ্ঠে গভীরতা বলল, চিন্তা করতে হবে না। পরমুহূর্তেই একটুখানি শুকিয়ে গেল। নিশ্চয়ই আধা কেজি কমে গেছে ওজন। এদিকে এসে শ্রেয়সী। তাজ্জব বনে গেল, হলেও গুটি গুটি পায়ে কিছু একটা এগিয়ে গেল। আলতো করে নরম স্বরে বলল, আমি কোথায় থাকবো স্যার? দুর্যাবর শটান হয়ে শুয়ে পড়ে, দাঁতে দাঁত চিবিয়ে বলে, বুকে। কি? হাত ধরে হ্যাকসা টানে শ্রেয়ার নরম সরল দেহটা বিছানায় ফেলল তুর্য। ভয়ে হক চকিয়ে গেল শ্রেয়া। সহসাই ধরাস ধরাস করে কাঁপল সমরঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ। অনুভব করলো ওর গলায় শুকনো অষ্টদয়ের গাঢ় ছোঁয়া। ক্রমশ গভীরে পরিণত হলো তা। শাড়ি ভেদ করে বলিষ্ঠ হাতে চাপ পড়ে উদারে। আনমনে অস্ত্রতায় তুর্য ঘাড় খামছে ধরতেও। তখনই তুর্য কঠিন সুরে শাসায়, একদম না, শরীরের নখ বিত্তে আমি কিন্তু সীমা লঙ্ঘন করে ফেলবো। তুমি কি তাই চাইছো? শ্রেয়ার নির্লিপ্ত চক্ষুদয়ের পল্লব নড়ে। তুর্য জবাবের অপেক্ষা করে না, শ্রবণনলীর সন্ধিরে মুখ রাখে, বলে, আমি তো বউ কোথায় থাকে সেটা প্র্যাকটিক্যালি দেখাতে চাচ্ছিলাম। তুমি এখন থেকে আমার ধৈর্যহীন করার তোড়জোড় চালাচ্ছ বউ?
হুট করে পুরো কক্ষ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল। কারেন্ট চলে গেছে। তুর্য এটা নিয়েও কথা শোনায়। গাঢ় স্বরে বলে ওঠে, সব কিছু কেমন তোমার পক্ষে হয়ে আমাকে কিছু একটা ইশারা করছে। শ্রেয়ার রন্দে রন্দে শিহরণ। তর সইল না আর। চোখ মুখ খিসে মনের চিন্তাটা বাস্তবায়ন করেই ছাড়ল। মান স্পষ্টে বিষাদ ছুঁয়েছে। সশস্ত্র তাহাদের পরিমাণ। শূন্য খাতায় খাখা করছে অন্তর করণ। কবে আসবে বর্ষণ? জলধারার শীতল আলিঙ্গনে হিম হবে ভিতরকার ক্ষণে। আষাঢ়ের জলে আদেও কি স্পর্শ করবে তুমি? প্রচণ্ড আপদহ তাপদহে তারাদের ফেটে চৌচির, কিন্তু শ্রেয়ার নাই। ওর শূন্য তৃষ্ণার্থ অন্তর উত্তপ্ত নিভানোর কাজটা কখনো আকাশ ভেঙে নেমে আসা বৃষ্টি দ্বারা সম্ভব নয়। এই অগ্নিতে যে শীতলকরণ হবে কেবল দুর্য নামক শ্রাবণের মাধ্যমে। মানুষের সেই থেকে গত সপ্তাহে গেল আর একটা খোঁজ খবরও নেই। এ বাড়িতে তুর্যবিহীন কেটে গেল শ্রেয়ার 7টা দিন। তারই মধ্যে বেশ ঘটনা ঘটছে। ঘটনাগুলোকে শ্রেয়া এতটা আঘাত করেনি যতটা করছে প্রিয়র সেই পুরুষের অনুপস্থিতি। হলদে দুটি খোলা বারান্দায় হলুদ পাখি সেজে চেয়ারে বসে আছে শ্রেয়া। চেহারায় প্রিয় মোহে অনামিশা এবং মালিশ ভাব। তুর্য প্রিয়দের বাড়ি থেকে পরের দিনই সকালে বিদায় নিয়ে সোজা চট্টগ্রামের উদ্দেশ্যে পাড়ি জমায়। একটা শব্দও বলে যায়নি শ্রেয়াকে যাওয়ার আগে। শুধু আয়ুষকে জানিয়েছে শ্রেয়া যেন বাড়িতে নিয়ে যায় সাথে। হঠাৎ সাথে নিয়ে যাওয়া সম্ভব নয়। শ্রেয়া তখনও গভীর ঘুমে মগ্ন ছিল। উঠে প্রিয়র কাছ থেকে এইসব শুনতে অত্যন্ত বিস্মিত হয়। মনে ভয় জন্মে। তুর্যকে তাহলে রাত্রির অর্ধভাগে ঘটে যাওয়া ঘটনার রেশ ধরে আকস্মিক চলে গেল। কেন যে অমন করতে গেল? যাওয়ার পরের 2 দিন বাদে শ্রেয়া চৌধুরী বাড়িতে ফিরে আসে। ওকে দেখেই মেহেরিমা সকলের সামনে তেতে উঠলেন। সুযোগ পেয়ে কথা শোনালেন। কি এমন হলো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আমার ছেলেকে সকাল সকাল চট্টগ্রাম চলে যেতে হলো? আগেও শান্তি দিল না, এখনো না। কথাগুলো শুনিয়ে চলে গেলেন তিনি। তুর্যর খালা বার কথা জিজ্ঞেস করে তাকে হঠাৎ করে যাওয়ার কারণ, কিন্তু বারংবারই প্রত্যুত্তরে পরাজয় মেনে নেয় শ্রেয়া। তারপর গুনে গুনে আরও কয়েকটা দিন কেটে যায়। অনেকবার মোবাইল হাতে নিয়ে কল দিতে গিয়েও ফিরে আসে শ্রেয়া। প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্বে ভুগছে ও। এত জেদ রাগ, তাহলে রাগই কি করছে? নয়তো কেন এতদিন একটা বারো কল মেসেজ কিছুই করলো না। বারান্দার রেলিংয়ে শ্রেয়া মাথা ঠেকিয়ে রইল। মোবাইলটা পড়ে আছে চেয়ারের একপাশে। চোখ দুটো অশ্রুতে টলমল অবস্থা। তুর্যের দেহের করা পারফিউমের ঘ্রাণ, হেয়ালিপনা, তেড়া বাঁকা শব্দ মিলে এক একটা বাক্য, গভীর তেজময়ী ভাব, সব কিছুকে বড্ড পড়াচ্ছে। মন স্প্রিয়া যাচ্ছে এখনই। ব্যাস ধরে ছুটে গেল চট্টগ্রামে। আয়ুষের একবারে কলম জানিয়েছে, কল জানিয়ে দিয়েছিল যে হাদিসটি নেই তার কাছে, হদিস নেই তার। কোথায় গেল? 1 সপ্তাহ সহ্য করছে আর পারছে না শ্রেয়া। পাশ থেকে হাতে ফোনটা হাতে নেয়। দুর্জন নাম্বার ছোট্ট একটা বার্তা পাঠায় বহু সাহস জুগিয়ে। আসসালামু আলাইকুম স্যার। মিনিট পেরেই কিন্তু অপর দেখতে কোনো উত্তর মিলে না। এতটাই নিজেকে দমিয়ে রাখার কঠিন হতো, কঠিনতম হয়ে পড়ে। অতি সম্পূর্ণে গলায় জল ভেজায় শ্বেত কপালের যুগল। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে চেনা একটা কণ্ঠস্বরে ডেকে ওঠে, নতুন বধূ, নিচে চলো খাইবা। শ্রেয়া ফিরল না। এই অবাধ্য জলের সাক্ষী করতে চাইল না ও কাউকে। কাঁদবে কাঁদবে শক্তপোক্ত সেই বক্ষে মাথায় দিয়ে। তবুও কান্নাগুলোটার নামেই হোক, সে দেখুক, সে জানুক শ্রেয়া আজ সম্পূর্ণভাবে জ্ঞাত হয়েছে তার ঘুরিয়ে পেয়েছি জটিলভাবে প্রকাশ করা অনুভূতিদের সম্পর্কে। কিছু কিছু জিনিস কখনো ফিরে নেওয়া সম্ভবপর হয় না। তারই মধ্যে একটা হলো মানব কণ্ঠনালী, গলিয়ে উন্মুক্ত হওয়ার শব্দাংশ। শতাধিক বার চাওয়া সত্ত্বেও শ্রেয়া ফিরিয়ে নিতে পারছে না। যার দারুণ মিলছে বিচ্ছেদের অসুখ। সে এক নিদারুণ অসুখ। শ্রেয়ার নরম মনে অঢেল বিস্তার লাভ করছে তার। কর্ণবিভরে আবারও প্রবেশ করে রহিমার তোড়েসড়ের স্বর, ও নতুন বধূ, খাইবা না? খাবো না খালা। ভাঙা ভাঙা কণ্ঠে তৎক্ষণাৎ জবাব শ্রেয়ার। রহিমা পিছন থেকে চুল হাত বুলিয়ে বলল, মন খারাপ তোমার? কথা হয় নাই তুর্য বাবার লগে? শ্রেয়া অভিমান বেড়ে গেল। ঠান্ডা গলায় বলল, না, লেকচারার সাহেবের সময় আছে নাকি? কাউকেই তো ফোন দিচ্ছেন না। কে কইল কাউরে দেয় না? তুমি যেই দিন বাবারে পুরোপুরি চিনে যাইবা সেদিন কইবা খালা এমন কথা। খালা এমন একটা জামাই আমারই হোক। শ্রেয়া বিস্ময় হতো। ব্যঙ্গকণ্ঠে সরবর করে বললে, ফোন দিয়েছেন তিনি? রহিমা খালা যেন প্রশ্নটা উপেক্ষা করলো, বলল, এখন আইও আমার লগে, মেলা রাত হইছে, তোমারে খাওয়াইয়া আমি ঘুম দেব। শ্রেয়া খেয়াল করছে তুর্যের যাওয়ার পর থেকে প্রিয় এবং খালা ওর খেয়াল রাখছে। বিশেষ করে রহিমা খালা
এ বাড়িতে একমাত্র ওর জন্যই যদি কারোর অতিরিক্ত দরদ থাকে তাহলে সেটা নিঃসন্দেহে রহিমা খালা প্রকাশ করছে। মায়ের মতন আচরণ ওনার। সে বড্ড আনসান করছে আজকাল মনটা মাকে দেখবার, কিন্তু সেটা তো কোনো কালেই সম্ভব না। রহিমা খালাকে দেখেই ও তৃপ্তি মেটায়। মেহেরিম এবং ফাতেমা চৌধুরী হাঁটতে বসতেন, কথা শুনিয়ে যান ওকে। ক্ষণে ক্ষণে উপলব্ধি করছেন ও স্বামীবিহীন শ্বশুরবাড়ির মেয়েদের জন্য কখনো শান্তির হয় না। মনের সন্দেহ ব্যক্ত করে প্রশ্ন করে শ্রেয়া। আপনি আমার জন্য এত চিন্তা করছেন কেন খালা? তোমার দায়িত্ব জানি কেউ একজন আমারে দিয়া গেছে। এই বাড়িতে তার ভরসার জায়গাটা আমি। এইটা আমার কত বড় পাওয়া তুমি বুঝবা না নববধূ। সবসময় আমার জীবনটা দিয়া হইলেও তোমার খেয়াল রাখবো। শ্রেয়া হতভম্ব হয়ে পড়ে। অবাক হলেও কথা বাড়ালো না। দু হাতে চোখ মুখ মুছে অষ্টদয়ের হাসি মাখে, নিচে হাসি বলে, আম্মা, বাবা, প্রিয় সবাই খেয়ে নিয়েছে? তুমি বাকি। পরশার তোমার ডাকতেছিল। আমি কইছি তুমি পরে খাইবা, কিন্তু পিউ রইছে, কইলো তোমার লগে নাকি খাইব। আচ্ছা চলুন। শ্রেয়া আগে আগে বারান্দা ছেড়ে চলে গেল। রহিমা লম্বা নিঃশ্বাস ফেলে হাতের মোবাইলটা কানে নিয়ে বলে উঠল ফিসফিস করে, চুপিসারে, সুস্থ হইছ নি কিছুটা? মাইয়াটা তোমার ছাড়া দুঃখ পাইতেছে। অপর পাশ থেকে তৎক্ষণাৎ কণ্ঠদার হয়নি। মা কি ওকে বেশি কথা শোনাচ্ছে? মোক্ষম সময় পেয়ে রহিমা গড়গড় করে বলে উঠল, শুধু তোমার মা আম্মা সারা দিতেছে, শুধু তোমার মা আম্মাও সার দিতেছে। আম্মাও ছাড় দিতেছে না। এখন যদি তোমার কথা শুনে তাহলে তো নতুন বধূ একদম ছাড়ব না। তোমার মার মায়া দয়া যে কই পালাইছে, আগে কত ভালো আছিল। আচ্ছা ওর খেয়াল রাখবেন। কথাটা বলতে দেরি, তবে কলটা কাটতে বিলম্ব করেনি মানুষটা। রহিমা হতাশ মিশ্রিত নিঃশ্বাস ফেলে দ্রুত গতিতে নিচে চলে যায়। তন্দ্রা নিয়ে গায়েব হয়েছে তুর্য। শ্রেয়ার ঘুম পায় না। নিশিতিল হাঁটতে বের হলেও বাগানের দিকটায়। বাড়ির সব মেহমান 1-2 দিন থেকেই চলে গিয়েছে। রুনা খালা এই কয়েকদিন ছিলেন, কিন্তু তিনিও নিজের বাড়িতে চলে গেছেন। 1 মাস বাংলাদেশ কাটিয়ে আবার কানাডায় চলে যাবেন। গুড়ি গুড়ি বর্ষণ হচ্ছে, একটু একটু করে দেহ স্পর্শ করছে। এটা অন্তত উপভোগ করছে শ্রেয়া। কিছু দূর হেঁটে আসছে চোখে বিদ্যা নুরুল চৌধুরী বাগানের পাতানো বেঞ্চেতে বসে আছেন মাথা নত করে। অবলীলায় ঠাউর করলেন সে অল্পবয়স্ক মানুষটা কোনো কারণে ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছেন। ঘরে ফিরে যাওয়ার মতন পোষণও করলেন না, তথাপি পাও বাড়ায়, কিন্তু সঙ্গে সঙ্গে থেমে যেতে হয়। নুরুল চৌধুরী হাসি মুখে ডাকে ওকে। শ্রেয়া আজ একটা জিনিস খেয়াল করলো, ওনার কণ্ঠে গভীরতা নেই। নিত্যদিনের মতন এই মুহূর্তে উপস্থিত শুধু তিনির বিষদ। মাথায় ঘোমটা সমেত ও বেঞ্চির কাছে এসে দাঁড়াই, নম্রভাবে সহিত বলল, জি বাবা। এত রাতে বাইরে কেন তুমি? শ্রেয়া মৌনতা পালন করলো। কি বলবে ভেবে পাচ্ছে না। নুরুল চৌধুরী নিচ থেকেই বললেন, বুড়ো শ্বশুরের পাশে একটু বসিও মা, কিছু কথা বলতে চাই তোমাকে। অপ্রস্তুত হলো শ্রেয়া। দূরত্ব রেখে এক কোণে বসল। কখনো তো বাবার সান্নিধ্য যাওয়া হয়নি, বাবার আদর কেমন হয় সেটাও জানা নেই। ছোট্ট করে বলে উঠল, বলুন বাবা। তুর্যর সাথে কথা হয়নি তোর, তাই না? ছেলেটা আমারও ফোন তুলছে না। যাই হোক, প্রিয়ুর কাছ থেকে শুনলাম সামনের সপ্তাহে তোদের পরীক্ষা। 3 দিন পর পাঠিয়ে দিব তোদের। তখন আমাকে গিয়ে জানাস তো আমার ছেলেটা কেমন আছে। ওদের মন মতন বাবা আমি হতে পারলাম না, না পারলাম পরিবারের ভালো কর্তা হতে। তোর শাশুড়ি একদিন তোকে অনেক কথা শুনিয়েছে, আমি খেয়াল করেছি। আসলে ওর দোষ নেই, আমরা সবাই পরিস্থিতির শিকার। মনের একটা ভয় থেকেই এমন করে, তোহাসের মতো তুর্যকে হারিয়ে ফেলার ভয়। কিছু মনে না করলে একটা প্রশ্ন করি বাবা। খুঁতখুত ছড়ে অনুমতি চাইল শ্রেয়া। নুরুল চৌধুরী নির্দ্বিধায় বললেন, আমি জানি তুই কি প্রশ্ন করবি। সম্পর্কে তোর শ্বশুর হতে পারি, কিন্তু তুই আমার মেয়ে। তোকে প্রথম দিন থেকে নিজের মেয়ে ভেবে আসছি আমি। বাবার জীবনের কয়েকটা কথা জানার অধিকার মেয়ের রয়েছে। আমিও আমার মেয়েকে শেয়ার করতে চাই। তোহাস আমার প্রথম স্ত্রীর সন্তান, আমার বড় ছেলে। তোহাসের মা মায়া ছিল আম্মার বান্ধবীর মেয়ে, গ্রামের মেয়ে ছিল। বড্ড পড়ালেখার ঝোঁক ছিল মেয়েটার। তখন সবে সে ম্যাট্রিক দিয়েছে। ওর ক্লাসের সকল মেয়েদের প্রায় বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু তার মাথায় ভূত চাপে সে ইন্টার পাশ করবে। ওদের গ্রামে তখন কোনো কলেজ করা হয়নি।
আম্মা এটা শুনে তার বান্ধবীকে বুঝিয়ে মায়াকে এখানে নিয়ে আসে। এটুকু বলে শব্দ করে হেসে উঠলেন নুরুল চৌধুরী। পাঞ্জাবির হাতা দিয়ে মুখ মুছলেন। শ্রেয়া যেন ঘরে আছেন। নুরুল চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠলেন, অবাক হচ্ছিস? জানিস, তোর মধ্যে ঠিক মায়ার স্বভাব। চুপ করে সব সহ্য করা, জবাব না দেওয়া কথায় কথায়। ও একদম এমন ছিল। তোর প্রথম শাশুড়ি থাকলে তোকে কলিজায় ঢুকিয়ে রাখত। তুই তো ওরই প্রতিচ্ছবি মা। মায়ার চুপচাপ স্বভাবে আমি সবথেকে বেশি মুগ্ধ হয়েছিলাম। এত শান্ত মেয়ে আমি কখনো দেখিনি। এই যে পেয়ারা গাছটা দেখছিস না, এটা ওর জন্যই লাগানো। অনেক পছন্দ ছিল ওর পেয়ারা। অবশ্য এটা আমি আগে লাগাইনি, ওর মৃত্যুর পর লাগিয়েছি, অনেক পর। তোহাস তখন ভার্সিটিতে পড়ে। শ্রেয়া মাথা উঁচিয়ে সদর্পণে দাঁড়ানো পেয়ারা গাছটার দিকে ঘাড় বাঁকিয়ে তাকায়। বাগানের নিভু নিভু দীপ্ত এবং চাঁদের রূপে বড়সড় পেয়ারা গাছটায় বাড়ছে অগ্নিপটে। ভালোবাসা বোধহয় এমনই হয়, প্রিয় মানুষটা নেই অথচ তার স্মৃতি আঁকড়ে ধরে দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস বিমোচন করছেন। খোলা প্রকৃতিকেও আওড়ালে আবডালে। কি অতি নিদারুণ যন্ত্রণা! তাকে চাইলে ছোঁয়া যাবে না, আঁকা যাবে না, চক্ষু ক্যানভাসে শুধু অনুভব করা সম্ভব। ছুঁয়ে দেখা যাবে না তার পছন্দের জিনিসগুলো। শ্রেয়া এখনই ঠাওর করে হৃদয় মিলে গেল, স্পর্শের প্রয়োজন পড়ে না। দূর হতে দূরে দুই প্রান্ত থেকে অনুভব করা যায় প্রিয় ব্যক্তিকে। হৃদয়ের মিলনে ব্যতীত স্বামী, শ্বশুর, শাশুড়ি কারোর সাথেই সুখে শান্তিতে থাকা পসিবল হয়ে ওঠে না। মনে মনে মিললে তো সুখ, অন্তরে অন্তর সরে গেল, বলল, আমি আপনার গাছ থেকে পেয়ারা খেয়েছি বাবা, মিষ্টি ছিল খুব। জানি মা, আগে কাউকে অনুমতি দিতাম না, পরে একসময় না দিয়ে থাকতে পারলাম না। যার জন্য লাগালাম সে তো কখনো খেতে পারবে না, তার চেয়ে অন্যদেরই খাওয়ার সুযোগ করে দিলাম। নুরুল চৌধুরী ওষ্ঠত্যাগ প্রসারিত করে বললেন। শ্রেয়া ভারী ভারী লাগছে শ্বশুর মশাইয়ের কথাগুলো। মনের বিষাদ কমছে, এসছে অনেকটা। আষাঢ়ে প্রকৃতির শ্রবণ হাওয়া বইছে যেন। আপসাপসা অন্ধকারে নির্মল পরিবেশে মিশতে যাচ্ছে ওদের তপ্ত নিঃশ্বাস। বহুদিন কথা বলার মানুষ পায় না ও। কখনো তো কেউ আদুরে ভঙ্গিতে কাছে রাখেনি। যখন জানালা আর কেউ ওর নিজের কন্যার স্থান দিয়েছে, মনটা কেমন আহ্লাদে হয়ে উঠছে। নুরুল চৌধুরীর বিষাদমাখা বাক্যগুলো ওর মধুর লাগছে। ছোট্ট করে নিশ্চুপ স্বভাবের মেয়েটা হুট করে বাবার সান্নিধ্য পেয়ে কৌতূহলের সঙ্গে আধিকার খাটায়। নরম গলায় প্রশ্ন করে শ্রেয়া, মায়া, আম্মা তো তোহাস ভাইয়ার ব্যাপারে আর বলবেন না বাবা? মনের গভীর হতে অনুভূতি হলো শ্রেয়ার এই পৃথিবীতে কথার সময় হেয়ার করার মানুষ কত অভাব। দিনের পর দিন কথার বারে মানসিকভাবে ভেঙে পড়ছে কত শত মানব। মুখে না হোক মনে মনে একটা বিস্তর মানুষ খুঁজে বেড়ায়, তার কিন্তু মেলে না। কেউ বোঝে না, বুঝতে বুঝতে বড্ড বিলম্ব করে ফেলে। কেন বলবো না মা? আজ আমার মেয়ের কাছে মনের সব জমানো কথা বলবো। বহুদিন হলো কথা শেয়ার করার মানুষ পাই না। যেদিন থেকে বোঝার বয়স হলো, সকাল সন্ধ্যা অভ্যাস হয়ে উঠল নিয়ম করে হাঁটার। প্রায় একাই হাঁটতাম। তারপর আমার পথের সঙ্গী হয় মায়া। মেয়েটা কিছু বলতো না, চুপি চুপি পা ফেলতো আমার সাথে। এ শহরে যখন নতুন আসে প্রায় কাঁদতো, বলতো, আমার ভয় লাগে নুরুল ভাই, কিছু চিনি না, খারাপ লাগে। আমার স্বভাব পুরোটাই বাজেয়াপ্ত করেছে তুর্য। বলতে পারিস আমি একদম ওর মতন ছিলাম। মেয়েদের অতিরিক্ত ফ্যাস, অহেতুক কান্না, সকল পরিস্থিতিতে নিজেকে দুর্বল দেখানো অপছন্দ ছিল আমার। আর স্বার্থপর মেয়েদের ঘৃণার দৃষ্টিতে দেখতাম। প্রথম মায়ার এসব আমার বিরক্ত লাগত। কতবার যে মেরেছি মেয়েটাকে। বারবার বলতাম দুর্বল মেয়েদের আমার পছন্দ না, কিন্তু ও ছিল নাছোড় বান্ধা। চলে গেল, কিন্তু আফসোস ওকে শেষমেশ স্ট্রং হতে দেখলাম না। এতই দুর্বল ছিল, অল্পতেই ছেড়ে চলে যায় আমাদের। তোহাসকে জন্ম দিতে গিয়ে মৃত্যু হয় ওর। তবে একদিক থেকেও জিতে গেছে জানিস, নিজের নীরব স্বভাবে হারিয়ে গেছে আমাকে। তুই কখনো দুবিননি করেছিস? মায়া করত, ভীষণ ভালো লাগতো ওকে। তোহাসকে রেখে চলে যায় মায়া। কত হাত জোড় করে ওর বাবা মাকে মানিয়ে আমার বউ তোরে ঘরে তুলেছিলাম। মন শুধু বলতো মায়া থাকবে না, কিন্তু ওর মায়া শেষ নিঃশ্বাস অবধিও কাটবে না। হলোও তাই, এখনও কাটেনি। তোহাসের মা বলিতে এবং মায়ের ইমোশনাল ব্ল্যাকমেলে চৌধুরী বাড়িতে আনি মেহেরিমাকে। মেহেরিমা মনের দিক থেকে খারাপ না, খারাপ হলে সৎমা হয়েও বুকে আগলে নিত না তোহাসকে। নিজের সকল সুখ ত্যাগ করে সারাক্ষণ জিজ্ঞেস করত তোহাস কিসে খুশি হবে, কি করলে হাসবে।
নিজের সন্তান গর্ভে নিয়েও জীবন বাজি রেখে তোহাসের প্রাণ রক্ষা করেছে মেহেরিমা। তখন তুর্য ওর গর্ভে 9 মাসের গর্ভবতী হয়ে বাড়িতে কেউ না থাকায় তোহাসকে কোলে নিয়ে সিঁড়িতে মুখ থুবড়ে পড়ে মেহেরিমা। ছেলেটার পেট ব্যথা করছিল, কোনো ক্রমেই কমছিল না। আমাকে ফোন দেয় অনেকবার। আমার প্রতীক্ষায় না থেকে মেহেরিমা নিজেই ওকে নিয়ে ডাক্তারের কাছে ছুট লাগায়, কিন্তু যেতে আর পারে না, উল্টে নিজে প্রাণ খোয়াতে বসে। তুই বল মা, যে মেয়ে সতিনী ছেলেকে নিজের গর্ভের সন্তানের চেয়ে অতি আদর যত্নে বড় করেছে, সে কখনো ওই সন্তানের খারাপ চাইতে পারে? কখনো সতিনের ছেলে ভেবে অন্যায় অবিচার করতে পারে? নুরুল চৌধুরী কাতর কণ্ঠস্বর, রোদনের ছাপ বিশদ। শ্রেয়ার নির্বাক স্থবির। ও কী ভেবেছিল মেহেরিমাকে? প্রকৃতপক্ষে সেই নারী কেমন করে বের হলো? ওনার মনটা হয়তো একদিন কঠোর হয়নি, নিশ্চয়ই কারণ হয়েছে। তোর মতোই একটা এতিম মেয়েকে ভালোবেসে গোপনে বিয়ে করে তোহাস। মেয়েটার নাম আরিয়ানা। ওর গোপনে বিয়ে করার বিষয়টা আমাদের সবাইকে কষ্ট দেয়। কারণ জিজ্ঞেস করলে জানায়, এতিম বলে যদি পরিবার না মেনে নেয় তাই। যাক, মেয়েটাকে সম্মান দিয়ে ওর চাচার বাড়ি থেকে নিয়ে আসি। প্রথম কয়দিন সবকিছু ভালো কাটলেও হঠাৎ খেয়াল করলাম মেহেরিমা প্রায় মনমরা হয়ে বসে থাকে। জিজ্ঞেস করলেও উত্তর দেয় না। আমি তো সারাদিন বাড়িতে থাকি না, তোহাসও আমার সাথে অফিসে থাকে। তুর্য আর আয়ুষও সারাদিন বন্ধুদের সাথে ঘুরে ফিরে আড্ডা দেয়, ইচ্ছে হলে বিজনেসে একটু আধটু মনোযোগ, এই আর কি। দিনে দিনে বুঝতে পারছিলাম সংসারে কিছু একটা নিয়ে অশান্তি হচ্ছে। তোহাসও মেহেরিমার সঙ্গে ঠিকঠাক কথা বলে না, এড়িয়ে চলে। যেই ছেলে মায়ের হাতে খাওয়ার পাগল ছিল, তাকেই দেখি একবার সকালে নাস্তার টেবিলে মেহেরিমা বানানো খাবার স্পর্শ পর্যন্ত করল না। মা ও ছেলে একে অপরকে না দেখে থাকতে পারত না, অথচ বিয়ের কয়েকদিনের মাথায় এমন মনোমালিন্য সন্দেহ লাগে আমার। পরে মায়ের কাছ থেকে জানি, আরিয়ানা নাকি সারাক্ষণ বলে ওর আপন শাশুড়ি নেই বলে মেহেরিমা ওকে ভালো চোখে দেখে না, এতিম বলে তুচ্ছ-তাচ্ছিল্য করে। খাবার খেলে নাকি খোটা দেয়, ওকে ঠিক মতন ভার্সিটিতে যেতে দেয় না, এগুলো বলে তোহাসের কাছে। এ নিয়ে আমারও তুর্যর অনুপস্থিতিতে তোহাস মেহেরিমার সঙ্গে ঝামেলা করে, মায়ের চেয়ে অতিরিক্ত বিশ্বাস করে বসে বউকে। একটা ছেলের নিজের মা এবং স্ত্রী দুজনের প্রতি সম্মান দায়িত্ব পালন করা উচিত, তাই বলে বিনা সত্য জেনে কারো পক্ষপাতিত্ব বা কষ্ট দেওয়া ঠিক না। আরিয়ানা এসেছে মাত্র কয়েকদিন, কিন্তু মেহেরিমাকে আমি বছরখানেক ধরে দেখেছি। যাকে এতিম সহজ সরল ভেবে একটা সংসারের দায়িত্ব দিতে চেয়েছিলাম, সেই মেয়েই তছনছ করে দিল সবকিছু। মা ও ছেলের মাঝে রক্ত আপন পরের পার্থক্য টেনে আনে। মেয়েটা রূপে সুন্দর ঠিকই, কিন্তু তোর মতন সুন্দর মনের হয়নি। ভাবতো ছোট ছেলেকে সব দিয়ে দেব, বড় ছেলেকে সম্পত্তি কম দেব, প্রত্যেক ঘরে যা হয় আর কি। আমাকে একবার বললেই হতো, কিন্তু না বলে আমার পরিবারের ভাঙন ধরায় সে, মা ও ছেলের বিচ্ছেদ ঘটায়। এভাবে চলতে চলতে ওদের বিয়ের 3 মাসের মাথায় একটা বড়সড় কাণ্ড ঘটে যায়। আরিয়ানার মিসক্যারেজ হয়। দোষ পড়ে মেহেরিমার ওপর। আরিয়ানা নাকি তোহাসকে জানায় মেহেরিমা খাবারে কিছু মিশিয়ে দিয়েছে, খাওয়ার পরেই এমন হয়েছে। সেদিন বাড়িতে তুর্যসহ সকলে থাকায় একটা হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। আরিয়ানাকে হসপিটাল থেকে নিয়ে এসেই চিল্লাচিল্লি শুরু করে তোহাস। মেহেরিমাকে বলার সুযোগ না দিয়ে ঘৃণার চোখে তাকিয়ে বলে, সতীনের ছেলে বলে এমন করলেন? নিজের ছেলের বউ হলে পারতেন, তুর্যের বউয়ের সাথে এমন করবেন আপনি? বাচ্চা মেরে ফেললেই নিজের অংশ ছেড়ে দেব ভাববেন না? কেন মারলেন আপনি আমাদের বাচ্চাটাকে? নিকৃষ্ট মহিলা, বাচ্চাও সম্পত্তির ভাগ পেয়ে যাবে, তাই সহ্য হতো না আপনার? আমি পেপার পড়া বন্ধ করে রুম থেকে এসে গম্ভীর স্বরে ডাকি কেবল তোহাসকে। ও সাথে সাথে আমাকে এমন একটা কথা বলে, তক্ষুনি আমার হৃৎপিণ্ডটা দুভাগ হয়ে যায় মা। ভুলে যায় আমি সকল সুখ, ব্যথায় জর্জরিত হয়ে পড়ে আমার শরীর। কানে বাজে ওর কথাগুলো, আপনিও যোগ আছেন এই মহিলার সাথে, নয়তো এত শাসন করে কিভাবে তিনি এই বাড়িতে? বুঝিয়ে দিলেন, বাবা দ্বিতীয় বিয়ে করলে দ্বিতীয় বউয়ের গোলাম হয়ে যায়। প্রথম বউয়ের সন্তানের কথা মাথায় থাকে না, দ্বিতীয় নারীর মোহে পড়ে। ওর সেই বিষাক্ত বাক্যগুলো শুনে আমি কিছু না বললেও তুর্য সহ্য করতে পারে না। যেই ভাইকে সম্মান করে এসেছে সবসময়, রাগে কষ্টে তার কলার চেপে ধরে ছেলেটা। গর্জে ওঠে ছেলেটা, কিন্তু তোহাসও তুর্যকে দুমড়ে মুচড়ে দেয়। বলে, তুইও মিসেস মেহেরিমার মতোই। আমাকে আরিয়ানা জানিয়েছে বাসায় একা পেলে ওকে কিভাবে রাগ দেখাতি, এতিম বলে অবজ্ঞা করতি। নিজের বউয়ের প্রাণ রক্ষা করতে হলে তোদের সাথে আর থাকা যাবে না, তাই বলে ভাবিস না আমার ভাগের সবটা একা ভোগ করবি।
ব্যাস, চলে গেল তোহাস। আমি ওকে আটকাইনি। মেহেরিমা চেষ্টা করেছে। তুর্যর একটাই ক্ষোভ, আমার প্রতি কেন আমি ওকে আটকালাম না। ওর মতে সন্তান ভুল করলেও বাবা মা কেন দূরে ঠেলে দেবে? নুরুল চৌধুরী কি তাহলে পারফেক্ট বাবা হতে পারেনি? এত ইগো! কিন্তু আমি ওকে বোঝাতে পারিনি কিভাবে ভেঙেছে তোহাস আমাকে। কখনো আর ওদের অশান্তির কারণ হতে চাইনি। আড়ালে খোঁজ রেখেছি। তুর্য প্রকাশ্যেই রাখে। আমি বুঝি ওকে। সে চাইছে তোহাসের মন থেকে মেহেরিমার প্রতি ঘৃণা দূর করতে, বুঝাতে এই পরিবার কখনো ওর খারাপ চায়নি। সৎ হলেও যে সবাই খারাপ তা না। আমার গম্ভীর বদমেজাজি রগচটা ছেলের ধৈর্য ধরে এই নীরব প্রচেষ্টা বরাবরই মুগ্ধ করে আমাকে। এককালে কত মারপিট করত, কারো কটু কথা তুর্য নিতে পারে না। দিন দুয়েক না কাটতেই বিচার আসতো আমার কাছে, অথচ বড় ভাই কষ্ট দিলেও মুখ ফেরাতে পারেনি সে। সংসার সুখে পরিপূর্ণ হতে পারে না, সব মানুষ এক মনের হতে পারে না, কারো কারো ভিতরকার রূপে এত হিংসার মিশ্রণ। মেহেরিমা তোর প্রতি প্রথমবার পালিয়ে যাওয়ার জন্য ক্রুদ্ধ। ওর ভয় তুইও আরিয়ানার মতোই, কিন্তু বিশ্বাস সেও বুঝে যাবে তোর মনটা। কষ্ট পাস না। শ্রেয়ার দৃষ্টি পায়ের তলায় সারি সারি বেঁধে উঁচিয়ে থাকা দুবলা ঘাসগুলোর দিকে নিবদ্ধ। আমাদের সমাজ পার্থক্য মানুষ নিজেই গড়ে তুলবে। বিষ ছাড়া একটা ভালো সম্পর্ক দেখলে সবাই এমন না, আবার কেউ কেউ এমন। শ্রেয়া এখানে তোহাসের দোষ খুঁজে পেল। অন্ধবিশ্বাস এসে যে কত মূল্যবান মানুষের হারিয়েছে তা হয়তো আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। সকল নারী সংসার গড়ে না, কোনো কোনো নারী ভাঙে। তার বাস্তব চিত্রের উদাহরণ আরিয়ান। নুরুল চৌধুরী বসা থেকে উঠে দাঁড়ালেন, বললেন, জি বাবা, চলুন। ধরাকণ্ঠে জবাব দেয় শ্রেয়া। নুরুল চৌধুরী বুকটার ভার মুক্ত হলো যেন। নিঃশ্বাস ফেলতে আর কষ্ট হচ্ছে না ওনার। এখন মনটা শেষবেলায় হলেও বড় ছেলের সান্নিধ্য চাই। সকল ভুল ঝুঁকে ভুলে আবারও শক্তপোক্ত একটা পরিবার চান তিনি। দরকার পড়লে আরিয়ান 2 হাত জোর করে একটু মিলেমিশে থাকার দাবি করবেন। হয়তো মেয়েটা কিঞ্চিত হলেও পরিবর্তন হয়েছে। ওনার একটাই চাওয়া, খাটিয়াটা 2 ছেলের কাঁধে উঠুক। সম্মুখে একটা দুয়ার, সেই দরজা টপকে দেখা পাবে ও কাঙ্ক্ষিত মানুষটার। মনটা ভীরু ভীরু। হাত একবার উঁচিয়ে তুলছেন তো আবার নামিয়ে নিচ্ছেন। শঙ্কায় বুকটা কেমন ফুলে ফুলে উঠছে। হাসফাস লাগছে সব কিছু। অপেক্ষা দীর্ঘায়িত করলে না শ্রেয়া চেপে ধরল কলিং বেল। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়। সামনে দাঁড়ানো ব্যক্তিটা ভুরুযুগল কুঁচকে তাকায় ওর দিকে। চাহনি তীক্ষ্ণ, ভীষণ ধারালো। এখনও কি রেগে আছেন তিনি? শ্রেয়া রিনিঝিনি কণ্ঠে বলে উঠল কোনোরকম উপায়ন্তর না পেয়ে, একটা ডিম হবে? গভীর কণ্ঠে প্রত্যুত্তর আসে, আদর হবে? শ্রেয়া ভরকে গেল। ওড়না মুচড়ে ধরে তুর্য ওকে টেনে ভিতরে নিয়ে আসে। ধপাস করে লাগিয়ে দেয় দরজা। পরক্ষণে সেটার সাথে সাথে মিশিয়ে দেয় শ্রেয়ার দেহখানি। আংশিকতায় বাকরুদ্ধ ও। চোখ জোড়া উপরে তোলার পূর্বেই তুর্য বাঁকা হেসে বলে উঠল, আমার বউ নিজের ঘরে পাশের বাসার ভাবিদের মতো ডিম খুঁজছে। এখন কি আপনাদের ডিম লাগবে? আদর কিন্তু ডিমের চেয়েও পুষ্টিকর। সো একটাই দিব নাকি আরও বাধা দিবেন? নেত্রযুগল উচ্চানো হলো না আর শ্রেয়ার। সেই দিন রাতে কথা মনে পড়ে যায়। তুর্য তাহলে সত্যি সত্যি সেই মুহূর্তে রেশ ধরেই রেগেমেগে চলে এসছেন। ভাবনা কি নিছক নয়? ওর বাধা দেওয়াতে হয়তো একটু বেশি আহত হয়েছে মানুষটা, নয়তো এমন করে খোঁচা মারত আজ। আলোকশূন্য অধারিতে সেই দিন তুর্য ওর এমনিতেই সন্নিকটে আসে এবং অবলীলায় উভয় একে অপরের হৃদকম্পন মেপে নিতে পারে। ধীরে ধীরে শ্রেয়ার অনুভূত হয় পেটের একা হাত দুটো মৃদু চেপে ধরে সৃষ্টি করছে। বাড়ি তুলছে ভিতরকার অস্থিরতা। গতিহীন অনুভূতিদের কাঁধ হতে আঁচলটা কিঞ্চিত ছড়তেই মনে মনে জন্ম নেওয়া বাক্যটা বাস্তবায়ন করে শ্রেয়া। এটা কি মোহ স্যার? নিস্তব্ধ কক্ষে আবার কঠিন নির্জীব ভাব চলে আসে। পশুটা শ্রেয়ার নিচে হতে বেরিয়ে আসতেই তুর্য বিনা বার্তায় সরে যায়। মোবাইলটা ফ্ল্যাট জ্বালিয়ে হাতের মুঠো করে জিজ্ঞেস করে, তোমার একটা মোহ লাগলো? কণ্ঠে প্রবল ক্ষোভ, জেদ, রাগের সংমিশ্রণ। তার সঙ্গে আরও একটা জিনিস রয়েছে এবং তা হলো তাচ্ছিল্য ভাব। একে অভিমান নামক শব্দে রূপান্তরিত করলেও খুব একটা ভুল বলে বিবেচিত হবে না। শ্রেয়া এমন করে প্রশ্নটা করতে চায়নি। কীভাবে যে মুখ ফুটে বেরিয়ে এলো তাতেও নিজেই বিমূঢ় হতবাক। অল্প স্বল্প আবসা আলোতে কেঁপে কেঁপে ওঠে ওর কণ্ঠনালী। এটা কি মোহ স্যার? আপনি ফুলসজ্জার রাতে যে বলেছিলেন সেগুলো সত্য, নাকি এখন যা হচ্ছিল সেগুলো ভুলবশত? আমি বুঝতে পারছিলাম না। তোমার মতো গাধা বিয়ে করে আজ এখনই আরও একবার পস্তালাম। আগে পাগল ছিলাম, সামনে আবার হতে হবে মনে হচ্ছে। আমি কি নেশা করছে মাতাল হয়ে কিংবা ভুল করে তোমার কাছে যাব? অন্য কোনো মেয়ে হলে
হাবভাবে, কথার ধরনে এতদিন সব বুঝে যেত। ঘুমাও, এখন যদি না ঘুমেস তাহলে পচা পানিতে ডুবে বুদ্ধি বাড়াবো। ব্যাককেল গাধি। এই মেয়ে কটা প্রেম করছো জীবনে? একটাও না। বিরশ্মিকে উচ্চারণ করে শ্রেয়া। প্রেম করনি, আগে ভালো কথা। মানলাম আমার সাথে প্রেম করার দৃঢ় ইচ্ছে তোমার, তাও বেশ সুন্দর বিষয়। কিন্তু রসায়নের এত কাঁচা হলে চলে? ভিতরে ভিতরে ভালোবেসছো, মরছো, উল্টো স্বামীকে দূরে সরিয়ে দিলে। আমার এতদিনকার কাণ্ডকলাপে আমাকে অনুভব না করে সবটা মোহ বলে চালালে। ইচ্ছে করছে কষে থাপ্পড় মারি, কিন্তু বউকে মারা যাবে না, কষ্ট হলেও সহ্য করতে হবে। কথাগুলো বলে ব্যালকনিতে চলে যায় তুর্য। শ্রেয়া সেদিকে চেয়ে থাকে এক দৃষ্টিতে। কখনো দুই চোখে ঘুম নামেনি টের পায় না। তবে সকলে তুর্য উঠে চলে যাওয়ার বিষয়টা ভাবে তাকে। দূরত্ব বুঝে তুর্য গাঢ় অভিমানে বলে প্রত্যেকটা বাক্য। পরিস্থিতি অনুযায়ী কখনো কখনো ছোট্ট একটা প্রশ্ন তীক্ষ্ণ আঘাত আনতে পারে কারো কারোর অন্তরস্থলে। শ্রেয়া তো অনুভব করছিল হৃদয়ের মিলন, তবুও কেন গেল এত সংশয়? তাহলে অনুভূতিটা কি পরিপূর্ণ ছিল না? লম্বা নিঃশ্বাস ফেলে ও ক্ষুদ্র স্মৃতিচারণের অন্ত করে। তুর্য ততক্ষণে দূরত্ব ঘুচিয়ে আরও নিকটস্থলে এসে দাঁড়িয়েছে। শ্রেয়া আজ জানে মানুষটা শুরু থেকেই ওকে চাই, অতিরিক্ত চাই। শুধু তার প্রকাশের ধরনটা তেড়াবাঁকা। তারই মধ্যে তুর্য কড়া কণ্ঠে বলে ওঠে, কি ভেবেছিলে বাধা দিয়েছো বলে রেগে চলে এসেছি তাই মনমারা হয়ে থাকতে সারাক্ষণ? ঠিক মতো না খেয়ে শুকিয়ে হাড্ডি। আমি একটু শক্ত করে জড়িয়ে ধরলেই তো তোমার সকল হাড্ডি মরমর করে ভেঙে যাবে। অতীব বিম্ন বিষ্টশ্রিয়া। এ লোক কেমন করে জানলো ও মনমার সতর্ক থাকতো সর্বক্ষণ? এসব রহিমা খালা বলতো না তো? তাহলে ওনার যোগাযোগ থাকতো রহিমা খালার সাথে। কিন্তু একটা থেকে যাই, বাড়ি বাস নাকি কারোর সঙ্গে কোনো কথা বলতো না, এমনকি আয়ুষের সঙ্গেও না। নাকি স্রেফ ওর সাথে যোগাযোগ করেনি? প্রচুর পরিমাণ শ্রেয়ার প্রশ্নের জোয়ারে অন্দরমহলে ছোট্ট সমুদ্র। তবে সাহসের অত্যাধিক অভাব বোধ করছো। কারোর সান্নিধ্য এমনতর ঘটে না। শুধু একই এক পুরুষের সামনে ভয়ে ভয়ে ওঠেও। স্বাভাবিক গলায় বলল, আপনি আমার উপর রেগে আসেননি? না। তুর্য গভীর কণ্ঠে জবাব দিয়ে সোফায় গিয়ে বসে। শ্রেয়া এতক্ষণে শ্বাস ফেলতে মক্ষম সুযোগ পায়। গুটি গুটি টালমাটাল পা ফেলে সোফায় এসে দাঁড়ায়। তুর্য মাথা এলিয়ে চক্ষুদয় বুঝে আদেশস্বরূপ গলায় বলল, বসো। শ্রেয়া সামনে সোফায় বসে। ওর মনে বিষণ্ণতা কেটে গিয়ে তুর্য তার প্রতি কোনো রাগ নেই শুনে। তবে চলে গেল কেন এলে? কিছু একটা তো হয়েছে। এই নিয়ে ওর মনের খাতে খসখস আওয়াজ সৃষ্টি হচ্ছে বারংবার। এলে সেই দুপুরে, আর আমার কাছে আসলে বিকেলে। পরীক্ষার প্রস্তুতি কেবল। শ্রেয়া বলতে মন চাই, আপনি আমার উপর রেগে আসেননি? আর প্রস্তুতি? কবে আপনার চেহারাটা দেখবো, গায়ের গন্ধ নাকে মাখবো, গম্ভীর স্বরের আওয়াজ শুনবো, সেই চিন্তায় দম বন্ধ হয়ে আসছিল প্রতিনিয়ত। ভালোবাসা খুব খারাপ স্যার, তার চেয়েও খারাপ আপনি। 18 বছর বয়স থেকে প্রেমে ফেলে দিনের পর 18 বছর বয়স থেকে প্রেমে ফেলে 18 বছর বয়স থেকে প্রেমে ফেলে দিনের পর দিন হেয়ালিপনা। একটা কথা শ্রেয়ার মন ভেদ করেনি, কণ্ঠনালী পর্যন্ত আসলো না। সংকট জড়তা লজ্জা কাটিয়ে এবার আখি যুগল মেলে ধরে তুর্যর পানে। সঙ্গে সঙ্গে ভেতরটা আটকে উঠল, মোচড় দিয়ে উঠল অন্তর। চোখের সম্মুখে ভাসছে তুর্যের হাতের সাদা ব্যান্ডেজটা। বসে থেকে উঠে ব্যগ্র কণ্ঠে প্রশ্ন করতে লাগলো, আপনার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? কি হয়েছে স্যার? তুর্য কপালে ভাঁজ পড়ল। নড়চড় হলো না বিন্দুমাত্র, শুধুমাত্র হাত বাড়িয়ে ডাকল, এদিকে এসো। শ্রেয়া কষ্টে বুক ফেটে জলবিন্দু বেরিয়ে আসার উপক্রম। চক্ষু কোলেও ভিজে ভিজে উঠছে। একটু চাইলে আসতেই তুর্য হাত টেনে পুরো দেহটা নিজের বক্ষে চেপে ধরল। পুতুলের নাই পড়ে আছে শ্রেয়া। ওকে ঠিকঠাক নিজের সাথে জড়িয়ে একপাশে বসলো তুর্য। ঘাড় হেলিয়ে কণ্ঠে কাঠিন্য ভাব এনে বলল, তোমার চোখে পানি জমেছে কেন? কান্না ভীষণ প্রিয় নাকি? আমি যদি আমি হই তবে তুমি কাঁদতে পারবে না, কারণ আমি ওই চোখের দুটোকে আমার প্রিয়। প্রথমবার তোমার প্রতি সন্দেহ জাগিয়েছিলে এই কাজল মাখা আঁখি দুটো। মনে আছে বাড়িওয়ালার মেয়ের বিয়ের অনুষ্ঠান? সেদিন তোমার চোখে গভীরতা তাকিয়ে ফেলে অনিচ্ছা সত্ত্বেও হয়তো আল্লাহ তাআলা এটাই চেয়েছিলেন। তা না হলে বউকে খুঁজে বের করতাম কিভাবে? আমার ছোটবেলার ছবিতে চোখগুলো বেশ আকর্ষণ করতো আমাকে। সেদিন ছাদে তোমার দুই চোখ ভালো করে না দেখলে এখনও বউ খুঁজতাম থাকতাম, অথচ বউ আমার পাশেই থাকতো, কাছাকাছি সে নিঃশ্বাস ফেলত নিঃশব্দে। শ্রেয়ার বুক চিরে তীব্র আর্তনাদ আসতে চাইছে। ঘুরে ফিরে দৃষ্টি তুর্যর ব্যান্ডেজ পরানো হাতের দিকে গিয়ে থামছে। কাপা কাপা হাত ছুঁয়ে দেয় সেই স্থান। তুর্য বিরক্ত ভঙ্গিতে বলে উঠল, সামান্যতে ভেঙে পড়ো কেন? একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে,
লুক অ্যাট মি, আই এম ফাইন। ডিমের বাহানায় ছুটে আসলে আমাকে দেখতে, তা না করে ফ্যাসফ্যাস করছো। আদর পাওয়ার জন্য ইশারা। চট করে হাত ছড়িয়ে নিয়ে আসে শ্রেয়া। লজ্জায় তবলা বাজাইছে শ্রবণ গ্রন্থিতে। এই মানুষটা ওর সব ভাবনা বুঝে যায়। মিহিস্বরে বলল, সত্যি সত্যিই ঠিক আছে? তুর্যটা উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে, প্রিয় কোথায়? আছে বাসায়। তুমি কষ্টে থাকবে? ও তো একা স্যার, ওখানেই থাকি। বউ থাকতে একা থাকবো? ইম্পসিবল। প্রিয় সবাই ফ্ল্যাটেই থাকবে। ওকে ছাড়া ছেড়ে দিতে বলবো। রাতে রেডি হয়ে থেকে দুইজন বাইরে যাব। শ্রেয়া এতক্ষণ একটা কথা মনে পড়ে গেল, তড়িঘড় করে বলে ফেলল, বাবাকে ফোন দেন না কেন? উনি কথা বলতে চায় আপনার সাথে। তুর্য ক্ষিপ্ত চাহনিতে নিয়ে যাই ও তৎক্ষণাৎ ধকধক করে ওঠে বুকটা। পাশে বসা মানুষটার নির্বিকার নির্লিপ্ত ওই ব্যক্তি। আমি চাই না। কিঞ্চিত সাহস জোগালো শ্রেয়া। সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলে, উনি আপনার বাবা। আপনার ক্ষোভটা ওনার প্রতি কতটুকু যুক্তিসঙ্গত একদিন বাবা হলে ঠিকই বুঝতে পারবেন। তুর্য ফিসলে আসে। অসম্ভব সুন্দর সে হাসি। নিমিষেই কোমর দৃঢ় বাঁধন অনুভব করে শ্রেয়া। নিজেকে আবিষ্কার করে তুর্যর মুখের কাছাকাছি। তুর্য নেত্রের চাহনি প্রগাঢ়। নিমিষেই আরেকটু নিঃসঙ্গ চেপে ধরে লৌহস্বরে বলে উঠল, তাহলে বাবা বানিয়ে নাও। ঝাঁকি দিয়ে ওঠে শ্রেয়ার সমরঙ্গ কায়া। সে কি ভুল শুনল? কম্পনের তাড়নায় তুর্যর গলা পিছনে গলিয়ে হাত রাখা বাঁধন শক্ত করে। তুর্য ওর ওষ্ঠে সন্নিধ্যে ঠোঁট দুটো নাড়ালো, কণ্ঠে মাদকতা ভরপুর। এখান থেকে তাহলে বাবা হওয়ার প্রচেষ্টা শুরু হোক। যতক্ষণে কথাটা কর্ণে প্রবেশ করে মস্তিষ্ক ধারণ করছে, অত্যন্ত বিলম্ব হয়ে যায়। শিরায় শিরায় বইতে থাকে দমকা হওয়া। না চাইতেও নখ বিধিয়ে দেয় তুর্যর ঘাড়ে। প্রথম ভালোবাসার প্রথম ছোঁয়া আচর দুই অধরে। সেই স্পর্শের প্রখরত্ব ক্রমাগত বেড়েই চলেছে। নিয়ন্ত্রণহারা স্পন্দনরা। তুর্য ঠোঁটের দীর্ঘ আলিঙ্গন শেষ করে উঠে দাঁড়ালো। রক্তিম মুখখানা লুকালো শ্রেয়া সোফার উপর। এক গ্লাস পানি হাতে নিয়ে এসে তুর্য ফের পাশে বসালো। নরম গলায় বলল, মুখ তুলো, পানি খেয়ে ভালো করে শ্বাস নাও।